আশা করি কথা শোনা যাচ্ছে, কোনো সমস্যা নাই। চেক করে নিচ্ছি, কোনো সমস্যা থাকলে একটু কমেন্ট করে জানাই দাও। কোনো সমস্যা যদি থাকে একটু চেক করে নিচ্ছি। দাও ওকে, আমরা শুরু করতে পারি। লাস্টের দিন আমরা একটু ওয়েট করো, আমি একটু দেখি যে ঠিকঠাক স্ট্রিম হচ্ছে নাকি। লাস্টের দিন আমরা জড়তার ভ্রামক পড়েছিলাম এবং আজকে আমাদের কথা হচ্ছে কার্যক্ষমতা শক্তি শুরু করব। তো জড়তার ভ্রামকের জাস্ট কিছু ম্যাথ করে নিয়ে কার্যক্ষমতা শক্তি আমরা শুরু করে দিতে পারি। একটু দেখি যে ঠিকঠাক। লাস্টের দিন আমরা জড়তার ভ্রামক পড়েছিলাম। হ্যাঁ, দেখা যাচ্ছে। সব ঠিকঠাক আছে মনে হচ্ছে। ওকে, তো জড়তার ভ্রামকের আমরা বিভিন্ন রকম শেপের, গোলকের, সিলিন্ডারের, চাকতির, ব্যাসের সাপেক্ষে, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দেখেছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে আবার একদম শুরুর যে জিনিসটা ছিল, যে দেখো একটা মনে করো এই অক্ষের সাপেক্ষে ঘূর্ণন একটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে যদি মনে করো যে একটা বস্তু থাকে এম ভরের একটা কণা, অ্যাকচুয়ালি বস্তু কণা যদি r দূরত্বে থাকে, তাহলে জড়তার ভ্রামক হচ্ছে হলো m ইন্টু আর স্কোয়ার। একদম বেসিক এটা ছিল, যখন আমরা বেসিক দেখছিলাম তখন দেখছিলাম m ইন্টু আর স্কোয়ার হচ্ছে। হ্যাঁ, তো সেটা নিয়ে একটু কথা কাজ করব। আজকে আমরা প্রথমে ধরলাম যে আমরা একটা বর্গক্ষেত্রের কথা চিন্তা করব। এই বর্গক্ষেত্রে যেটা আমরা করব সেটা হচ্ছে টর্ক পড়াবো। এখন শেষ করে নিতে চ্যাপ্টার, আমি তো বললিনি যে টর্ক পড়াবো না। চার কোণায় চারটা এম ভরের একটা বস্তু আছে, মানে এম ভরের একই রকম ভরের চার কোণায় চারটা বস্তু আছে। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য ধরলাম হচ্ছে এ। আমি বের করব হচ্ছে প্রথমে এই অক্ষের সাপেক্ষে, জাস্ট এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তার মানে ঘুরবে হচ্ছে এইভাবে। হ্যাঁ, জাস্ট এই অক্ষের সাপেক্ষে ঘুরবে। তাহলে খেয়াল করো, এখানে যদি জড়তার ভ্রামকটা বের করতে চাই তখন দেখো, খেয়াল রাখবা, যখন দেখো এই অক্ষ থেকে, ঘূর্ণন অক্ষ থেকে r দূরত্বে m ভরের বস্তু কণার জড়তার ভ্রামক হচ্ছে i = m r স্কয়ার। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি এমন হতো যে m ভরের এই বস্তুটা এখানে না থেকে যদি এখানে হতো যে মনে করো সে আছে হচ্ছে এইখানে, তখন r এর ভ্যালু হচ্ছে কিন্তু 0, কারণ অক্ষ থেকে দূরত্ব কত? 0। তাহলে i এর ভ্যালু হচ্ছে m * 0 স্কয়ার মানে 0। ঠিক আছে, তার মানে ঘূর্ণন অক্ষের উপরে যদি কোনো একটা বস্তু কণা থাকবে, খেয়াল করো এটা কিন্তু বস্তু কণা, বস্তু না, এটা বস্তু কণা, তাহলে m * 0 স্কয়ার বা 0 হচ্ছে। তাহলে দেখো এইটার সাপেক্ষে যখন আমরা জড়তার ভ্রামক বের করব তখন দেখো এইটা এবং এইটা এরা হচ্ছে 0, এটা জড়তার ভ্রামক কত হচ্ছে 0, কারণ এরা এই অক্ষের উপরে অবস্থিত। কিন্তু এইটা এবং এইটা এই অক্ষের উপরে অবস্থিত না। সুতরাং i যেটা হচ্ছে টোটাল, সেটা হচ্ছে এটার জন্য 0 প্লাস এটার জন্য 0 প্লাস এইটার জন্য কত m ইনটু দূরত্ব কত a, তাহলে a স্কয়ার প্লাস এটার জন্য কত m ইনটু দূরত্ব কত a স্কয়ার, তাহলে টুয়াইস m a স্কয়ার। ঠিক আছে, তাহলে এটার জড়তা ভ্রামক হচ্ছে এই অক্ষের সাপেক্ষে হচ্ছে টুয়াইস m a স্কয়ার। আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করতে চাই যে না আমি বের করব হচ্ছে, এটা আবার আঁকাই, আমি বের করতে যাচ্ছি হচ্ছে এই অক্ষের সাপেক্ষে, জাস্ট মাঝখান দিয়ে যে অক্ষটা যায় সেটা সাপেক্ষে, বা এটা হচ্ছে a/2, এটা হচ্ছে a/2, উপরেও তাই a/2 সেম চিত্রে এই অক্ষের সাপেক্ষে যত ভ্রামকটা বের করব। ঠিক আছে, একটু বাঁকা হয়ে গেছে আঁকাতে, যে ধরে নিও এটা সোজা। হ্যাঁ,
আচ্ছা, তাহলে আই যেটা হচ্ছে সেটা হচ্ছে এটার কারণে m ইন্টু কত দূরত্বে অক্ষ থেকে a/2 প্লাস এটার কারণে m ইন্টু এটাও a/2 দূরত্বে, এটাও m, এটা a/2, এটাও m, এটাও a/2, তাহলে সব মিলে 4m a²/4 m a², ঠিক আছে? তাহলে এটা হচ্ছে m a²। ওকে, আচ্ছা, এখন আমরা ধরি যে একটু কঠিন সেটআপের দিকে যাই, যে এরকম চাচ্ছি যে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকাই, একটা সমবাহু ত্রিভুজ m ধরলাম, m ধরলাম, m ধরলাম, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ m m m। আচ্ছা, এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ধরলাম এটা হচ্ছে অক্ষ, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ বের করব। তাহলে দেখো আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরলাম হচ্ছে a, তাহলে এইটা কত? এটা হচ্ছে a/2, এটা হচ্ছে a/2, খেয়াল করো a/2 না, অবশ্যই a/2, কারণ সমবাহু ত্রিভুজ তো, তাহলে মাঝখানে অর্ধেক করে দিয়েছে। আচ্ছা, তাহলে খেয়াল করো আমরা কার সাপেক্ষে? এই ঘূর্ণনক্ষের সাপেক্ষে দেখছি, তাহলে এটার জন্য যেটা হচ্ছে অক্ষের উপরে, তাহলে এটা 0 প্লাস এটা হচ্ছে এইখানে, তাহলে এটা m দূরত্ব আছে কত, m ভর আছে কত দূরত্বে? a/2 স্কয়ার প্লাস m ভর কত দূরত্বে? a/2 স্কয়ার, তাহলে যেটা আসে সেটাই, ঠিক আছে? এখন যদি আমি চাইতাম যে ঠিক আছে আমরা এরকম একটা অক্ষের সাপেক্ষে চিন্তা করি, এটা ভর কেন্দ্র ছিল এখানে, হ্যাঁ, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, এটা ভর কেন্দ্রগামী অক্ষ ছিল কিন্তু একটা ভরের উপর দিয়ে যাচ্ছিল, এটা আমি চিন্তা করছি হলো এই অক্ষের সাপেক্ষে, তাহলে এটা m, এটা ভর কেন্দ্র ও ধরলাম, এটা m, এটা হচ্ছে m, ঠিক আছে? সবসময় খেয়াল রাখবা, সবসময় যেটা করতে হয় যে অক্ষের সাপেক্ষে আমরা ঘোরাবো, সেই অক্ষ থেকে বস্তুদের লম্ব দূরত্বটা নিতে হবে, সবসময় অক্ষ থেকে বস্তুদ্বয়ের লম্ব দূরত্বটা নিতে হবে। তার মানে প্রথম লম্ব দূরত্ব হচ্ছে এটার জন্য এইটা, দ্বিতীয় লম্ব দূরত্ব হচ্ছে এটার জন্য এতটুকু অক্ষ থেকে লম্ব দূরত্ব, আর তৃতীয় লম্ব দূরত্ব হচ্ছে এখান থেকে এতটুকু। খেয়াল করো, লম্ব দূরত্ব নিচ্ছে জাস্ট এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, ঠিক আছে? এখন আমাদের জ্যামিতি একটু প্রয়োগ করতে হবে, জ্যামিতি ছাড়া অ্যাকচুয়ালি এটা সম্ভব না, হ্যাঁ, জ্যামিতি ছাড়া এটা সম্ভব না। একজন প্রশ্ন করেছে ঘূর্ণন অক্ষ কর্ণ বরাবর হলে, হ্যাঁ, কর্ণ বরাবর আঁকাবা, তারপর দেখবা লম্ব দূরত্ব বের করবা, যেটা নরমালি বের হবে সেটাই, জ্যামিতি ইউজ করলেই হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে করে ফেলি, তাহলে দেখো আমরা যেটা জানি যে সমবাহু ত্রিভুজ যদি হয় একটা, তাহলে তার মধ্যমাতয়ের ছেদবিন্দু বা ভর কেন্দ্র যেটা হয়, এটা যদি হয়, তাহলে এই যে বাহুটাকে, এই যে এটাকে, এই যে মধ্যমাটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা তাহলে 2, এটা হচ্ছে 1, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে এই পয়েন্টটা, এই মধ্যমাটাকে। তাহলে এখন মধ্যমার দৈর্ঘ্যটা বের করতে হবে। খেয়াল করো, এই পুরো বাহুর দৈর্ঘ্য হচ্ছে a এবং এই পুরো বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, কারণ সমবাহু ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে a/2, যদিও আঁকাইতে আমার ফল্ট হয়েছে, আঁকাইতে দেখে মনে হচ্ছে না সমবাহু ত্রিভুজ, ধরে নিবা তোমরা ভালো মতো আঁকাই ফেলবা। তাহলে এটা হচ্ছে a/2, এটা হচ্ছে a। খেয়াল করে দেখো, সমবাহু ত্রিভুজ হলে অবশ্যই এই কোণটা 90 ডিগ্রি হবেই, 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের কি দরকার? আমাদের পূর্ণ বাহুর দৈর্ঘ্যটা আগে দরকার। তাহলে আমি ধরলাম এটা a, b, c আর এটা ধরলাম d। তাহলে AD = √ab² মাইনাস BD স্কয়ার, a স্কয়ার মাইনাস a/2 হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস a² 4
3a স্কয়ার বাই 4 রুট ওভার 3a বাই 2। ঠিক আছে, তাহলে AD এর দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার 3a বাই 2। তাহলে আমরা যদি AO টা বের করি, দেখো আমাদের কি লাগবে, এখন আমাদের লাগছে অ্যাকচুয়ালি AO টা লাগছে। সুতরাং AO হচ্ছে, দেখো AO টা কত অংশ, AO টা হচ্ছে AD এর 2/3, 3 ভাগের 2 ভাগ, আর এটা হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে 2 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ, তাহলে 3 ভাগের এটা হচ্ছে 2 ভাগ, তাহলে 2/3 অফ এইটা রুট ওভার 3a বাই 2। তাহলে যেটা হচ্ছে 2 2 কাটে a বাই রুট 3 AO। আর দেখো DO যেটা, DO টা হচ্ছে 1/3 অফ রুট ওভার 3a বাই 2। তাহলে 1/2 রুট 3 মানে a বাই 2 রুট 3, a বাই 2 রুট 3। DO কেন বের করলাম, দেখো DO হচ্ছে এইটা এবং এইটার সমান। ঠিক আছে, তাহলে এখন জড়তার ভ্রামকটা বের করো, I ইকুয়াল টু এটার কারণে m ইনটু এটার কত AO কত, AO টা হচ্ছে a বাই রুট 3 তার উপরে স্কয়ার, কারণ দূরত্বের উপর স্কয়ার হচ্ছে, তাহলে a বাই রুট 3 এর উপর স্কয়ার প্লাস এটার কারণে m, এটা কত DO, তাহলে DO কতটুকু a বাই 2 রুট 3 স্কয়ার প্লাস এটার কারণে m, এটা কত, এটা a বাই 2 রুট 3 তারপরে স্কয়ার। তো যত হয় এখন ক্যালকুলেশন করে ফেলবে, এটা আমি ক্যালকুলেশন করলাম না, আমার মুখস্থ নাই অ্যাকচুয়ালি, দেখে দেখে করলাম, সমস্যা কি, চিত্র দেখবা নিজেরা এক্সপেরিমেন্ট করতে পারবে, নিজেরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে পারে। যে একজন একটা প্রশ্ন করে ফেলেছিল, ভালো প্রশ্ন, যে বর্গক্ষেত্রে যদি কর্ণ বরাবর হয়, ঘূর্ণনাক্ষ হয়, তাহলে ধরে ফেলবা কর্ণ বরাবর, এটা নাহলে অ্যাসাইনমেন্ট করে ফেলবা তোমরা, এটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম। চাও এটা বেশি সোজা অ্যাকচুয়ালি, এটা তাহলে m, এটা হোমওয়ার্ক থাকলো। ঘূর্ণনাক্ষ হচ্ছে এই কর্ণ বরাবরটা, ঠিক আছে, এই কর্ণ বরাবর যদি ঘোরে তাহলে আমরা জড়তার ভ্রামক মেইন সিস্টেমটা বের করব। ওকে, আচ্ছা এখন হচ্ছে নেক্সট যে স্টেপটা, সেটা হচ্ছে এখানে দেখো এ পর্যন্ত আমরা যা যা ধরেছি সব কিন্তু বিন্দু ভরের জন্য। বিন্দু ভর বলতে m একটা ভর। এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, কেননা আমরা এক কাজ করি যে আমরা বস্তু বা গোলক বসাই দেই ওই পয়েন্টগুলোতে, তাহলে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা করে দেখাই দেবো, বাকিটা তোমরা তাহলে নিজেরাই করতে পারবা, জাস্ট একটু চেঞ্জ হবে। সেটা হচ্ছে এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে নিরেট গোলক রাখলাম, কিছু নিরেট গোলক করলাম। হ্যাঁ, প্রতিটা হচ্ছে নিরেট গোলক এবং ভর ধরলাম বড় হাতের m, প্রতিটার ভর ধরলাম বড় হাতের m এবং প্রতিটার ব্যাসার্ধ ধরলাম r, বড় হাতের r, সেম ধরলাম। এখন a বাহু বিশিষ্ট গোলক, হ্যাঁ a বাহু বিশিষ্ট বর্গ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই অক্ষের সাপেক্ষে পুরো সিস্টেমটার জড়তার ভ্রামক বের করব। খেয়াল করো, এখানে যখন একদম স্টার্টে ছিল, তখন আমরা যখন ভর নিয়ে চিন্তা করছিলাম, তখন এই অক্ষের উপরে যেসব ভর ছিল তাদের জন্য জড়তার ভ্রামক হচ্ছিল 0। কিন্তু এবার যেটা কথা আছে সেটা হচ্ছে, এবার এই যেসব বিন্দু নাই, এবার গোলক আছে, এইসব গোলকের ভর কেন্দ্রগামী না এগুলা, দেখো এই গোলকের ভর কেন্দ্রগামী অক্ষ না, এটা গোলকের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত লাস্টের দিন পড়েছিলাম, 2/5 mr²। ওকে, 2/5 mr²। তাহলে খেয়াল করো, এই দুইটার জন্য যদি বের করি আগে, তাহলে I ইকুয়াল টু এটার জন্য 2/5 mr², এটার জন্য 2/5 mr²। কিন্তু এটার জন্য কিংবা এটার জন্য খেয়াল করো, এটার জন্য ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে না, এটার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের এই অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তার মানে আমাদের সমান্তরাল অক্ষ উপাত্ত ইউজ করতে হবে।
সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করা অনেক সোজা, লাস্টে দিন করেছিলাম আমরা অনেকগুলাতে। কি করতে হয়, আমরা প্রথমত মনে মনে ধরে নিব আমরা এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করছি, তারপরে সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করব। তাহলে এইটার সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে যদি হতো তাহলে এটার জড়তার ভ্রামক হতো 2/5 mr² প্লাস এখন যেটা হবে জাস্ট যেটা হবে সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করলে এটার ভর ইনটু এই দূরত্ব বলতে এখান থেকে এতটুকু দূরত্ব, যে অক্ষ সেই অক্ষের দূরত্ব a² প্লাস দেখো এটার কাহিনী শেষ, আবার এটার কাহিনী, এটা নিজস্ব হচ্ছে 2/5 mr² প্লাস কি হচ্ছে আর প্লাস হচ্ছে এখান থেকে এটা m ইনটু এখান থেকে এটা দূরত্বের উপর স্কয়ার, তাহলে m ইনটু a²। তাহলে যেটা হচ্ছে 4 ইনটু তাহলে 8/5 mr² প্লাস টয়েস m a²। এইটা হচ্ছে এই সিস্টেমের জড়তার ভ্রামক, এই সিস্টেমের জড়তার ভ্রামক হচ্ছে এটা। ওকে, আচ্ছা এখন আমরা একটা ফ্যানের, সিলিং ফ্যানের জড়তার ভ্রামক বের করব। সিলিং ফ্যানের জড়তার ভ্রামক আমরা বের করব। ওকে, আচ্ছা এখন সিলিং ফ্যানের জড়তার ভ্রামক বের করার ক্ষেত্রে দেখো সিলিং ফ্যানে কি থাকে, সিলিং ফ্যানে থাকবে একটা হোল্ডার থাকে, মাঝখানে চাকতি থাকে, তার পাশে ফ্যানের পাখাগুলো থাকে। আমি ধরলাম 4 পাখা বিশিষ্ট ফ্যান, যদি চিন্তা করি 3 পাখা নিয়েও তোমরা চিন্তা করতে পারো ইচ্ছা, আমি 4 পাখা ক্রিয়েট করলাম। এখনকার মডার্ন ফ্যানগুলা সব 4 পাখার, তাহলে প্রশ্ন যদি আসে আমি শিওর 4 পাখা দিয়ে আসবে, 3 পাখা দিয়ে আসলেও পারবা, সমস্যা নেই। তাহলে পাখাগুলো যেটা প্রত্যেকটারই কি হয়, দৈর্ঘ্য কি সেম হয়। আমি ধরলাম দৈর্ঘ্য হচ্ছে l পরিমাণে, আর এই যে এইটার ব্যাসার্ধ হচ্ছে r, চাকতিটার ব্যাসার্ধ হচ্ছে বা হোল্ডারটার ব্যাসার্ধ হচ্ছে r। এখন এটা কিভাবে ঘুরবে, এটা ঘুরবে কিন্তু এইভাবে, বা এই বরাবর যে অক্ষটা আছে সেই অক্ষ বরাবর সে ঘুরবে, সেই অক্ষ বরাবর সে ঘুরবে। আচ্ছা তাহলে এই যে হোল্ডার, এটা কিন্তু একটা চাকতি, খেয়াল করেছো, এটা কিন্তু একটা চাকতি। এখন মনে করে দেখো গতদিন আমরা পড়েছিলাম চাকতির জড়তার ভ্রামক, ডিস্কের জড়তার ভ্রামক যেটা ছিল ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে m ভর হলে I = ½ mr²। মনে করে দেখো চাকতি বা নিরেট গোলক সেম হচ্ছিল, কারণ নিরেট গোলক নিরেট সিলিন্ডার, চাকতি বা নিরেট সিলিন্ডার বানার জন্য অনেকগুলো চাকতি লাগে। তাহলে এটার যেটা হচ্ছে এই হোল্ডার বা তুমি যাই বলতে পারো মাঝখানে চাকতি, এটার ভর যদি ধরি হচ্ছে m, বড় হাতের m, তাহলে আমি এটা মিশাই দিই, সাইডে লিখবো এটার জড়তার ভ্রামক হচ্ছে I = m ইনটু ½ mr², সরি এটা ½ m ইনটু r²। চাকতিটার গেল, চাকতি বা এই হোল্ডার যাই বলুন গেল, প্লাস এখন হচ্ছে এখন যেটা লাগছে সেটা হচ্ছে পাখা কি পাখা হচ্ছে দণ্ড, পাখা হচ্ছে একটা দণ্ড। সেটার ক্ষেত্রে যদি দৈর্ঘ্যটাই দেওয়া আছে যেহেতু, সেটার ক্ষেত্রে যেটা হচ্ছে দেখো সে ঘুরছে কার সাপেক্ষে, এই যে এখানে এই বরাবর একটা অক্ষ আছে সেই অক্ষের সাপেক্ষে ঘুরছে। দেখো এখানে আমি ডট বা ক্রস দিতে পারি, কারণ অক্ষটা হচ্ছে এই বরাবর বা এই বরাবর বলা যায়, কারণ সেটা সাপেক্ষে সে কিন্তু ঘুরছে, খেয়াল করো, তাই তো। এখন এটার প্রত্যেকটার ভর যদি m হয় তাহলে একটার জন্য যেটা দেখা যায় সেটা হচ্ছে দেখো একটা দণ্ড এইভাবে যদি ঘোরে তাহলে জড়তার ভ্রামক যেটা হচ্ছিল 1/3 ml²। খেয়াল করে দেখো এখানে দৈর্ঘ্য কিন্তু আর l নাই, কেন? কারণ দেখো এই যে অক্ষের সাপেক্ষে সে ঘুরছে সেখান থেকে এই টিপ বা এই প্রান্তের দৈর্ঘ্যটা হচ্ছে l এবং ব্যাসার্ধের যোগফল, দেখো l প্লাস r। তাহলে 1/3 যেটা ছিল এখানে ml² সেটা হয়ে যাচ্ছে 1/3 ml প্লাস r হোল স্কয়ার।
দৈর্ঘ্য দেখতে হবে, তো পুরো দৈর্ঘ্য এখান থেকে এখানকার পুরো দৈর্ঘ্যটা দেখতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা জাস্ট একটা পাখার কথা চিন্তা করলাম, কয়টা পাখা আছে? চারটা, চারটা গুণ দিয়ে দাও, শেষ। এখানে তিনটা পাখা থাকলে কয়টা হইতো? তিন, শেষ। ওকে, তাহলে এটা হচ্ছে সিলিং ফ্যানের জড়তার ভ্রামক, চার পাখা বিশিষ্ট সিলিং ফ্যানের জড়তার ভ্রামক। একটা কথা যে বলে না যে পোলাপানের পাখা গজাইছে, পোলাপানের যদি পাখা গজায় তাহলে পোলাপানের জড়তার ভ্রামক বেড়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা নেক্সট, আমাদের আর ম্যাথ ওরকম বাকি নাই, অ্যাকচুয়ালি আমাদের ওরকম ম্যাথ বাকি নাই। এখন আমরা কিছু জিনিস পড়বো, সেগুলাকে বলা হচ্ছে টর্ক, বলে কৌণিক ভরবেগ আছে, সেগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, দেখো রৈখিক ক্ষেত্রের সাথে কৌণিক ক্ষেত্রের একটা খুব ভালো একটা সম্পর্ক আছে। রৈখিক ক্ষেত্রে মনে করো m ভরের একটা বস্তু যদি v বেগে যায়, তাহলে ভরবেগ হচ্ছে pmv। অবশ্যই এখানে একটা কথা আছে যে v এর বেগটা অবশ্যই আলোর বেগের চেয়ে অনেক কম হতে হবে। নর্মাল কেসে তো পৃথিবীতে আলোর বেগের চেয়ে কম কেসই দেখা হয় বেশিরভাগ। এটা তো আমরা ইলেকট্রন নিয়ে কাজ করতেছি না যে আলোর বেগে আমরা শুট করতেছি বা কিছু একটা করা হচ্ছে, ওই রকম কিছু না। ফোটন নিয়েও কাজ করতেছি না, এখানে আমরা নর্মাল জাগতিক বস্তুতে এটা হয়। আচ্ছা, তো এই হলো কথা। এখন এটা ছিল রৈখিক ক্ষেত্রে, এটা হচ্ছে ভরবেগ। এরকম কৌণিক ক্ষেত্রে একটা ভরবেগ পাওয়া যায়, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, কিন্তু এই কৌণিক ভরবেগ একটু কথা আছে। কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হচ্ছে। আচ্ছা, প্রকাশ করা হোক, সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে আর দূরত্বে, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। অ্যাকচুয়ালি আর ভেক্টরটা হচ্ছে অবস্থান ভেক্টর। আমরা অবস্থান ভেক্টর বলতে কোনো মূল বিন্দু থেকে বা মূল অবস্থান থেকে, মানে যেটা বলে যে একদম প্রসঙ্গ কাঠামো, মূল বিন্দু থেকে আমরা আর দূরত্বে একটা ভেক্টর চিন্তা করি যে কোনো পয়েন্টে, এবং সেই জায়গায় এম ভরের বস্তুটার বেগ হচ্ছে ধরলাম এই বরাবর। তাহলে যেটা করা হয় সেটা হচ্ছে কৌণিক ভরবেগ বলতে এই আর দূরত্বে যদি থাকে এম ভরের বস্তু, একটা ভি বেগ যদি থাকে, তখন কৌণিক ভরবেগ লেখা হচ্ছে হলো আর ক্রস পি। তার মানে অবশ্যই এটা একটা ভেক্টর রাশি, পি হচ্ছে এখানে এই বরাবর। এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে, মানে এটা সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয়েছে, কৌণিক ভরবেগটা হচ্ছে আর ক্রস পি। এখন কৌণিক ভরবেগ কি জিনিস সেটা ফিল করতে হবে অ্যাকচুয়ালি। মানে তোমার দেখো, আমরা ফোর্স দিয়ে কি করি? আমরা ফোর্স দিয়ে ভরবেগের পরিবর্তন ঘটাই দিই। এখন মনে করো যে তোমার এই যে একটা সিলিং ফ্যানে যদি ঘুরতে থাকে, সিলিং ফ্যান কৌণিক বেগে ঘুরবে না, তার মানে অবশ্যই তার একটা কৌণিক ভরবেগ থাকবে। সিলিং ফ্যান যদি কৌণিক বেগে ঘোরে, তার মানে অবশ্যই তার একটা কৌণিক ভরবেগ থাকবে। এখন সিলিং ফ্যানটাকে জোরে ঘুরাইতে হইলে বা এটার স্পিডটা কমাইতে হইলে অবশ্যই কিছু একটা বল প্রয়োগ করতে হবে, তাই তো? কিছু তো একটা করতে হবে। তো সেগুলো সম্পর্কে আনার জন্যই অ্যাকচুয়ালি এগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। তাহলে দেখো এখানে কি লেখা যায়, আর পি সাইন থেটা। থেটা কার কার মধ্যবর্তী কোণ? থেটা হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী কোণ। খেয়াল করো, আর এটা, পি এটা, বা এইটা হচ্ছে থেটা। অ্যাকচুয়ালি এটা পি হলে এটা হচ্ছে থেটা। ওকে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমরা যেটা করতে পারি, দেখো এইটা যদি থেটা হয় এবং এটা যদি আর হয়, তাহলে এটা কিন্তু আর সাইন থেটা। আর পিটা কোনটা? পিটা হচ্ছে এই বরাবর। দেখো পিটা হচ্ছে এই বরাবর, এটা কত? আর সাইন থেটা। তাহলে দেখো এখানে কি লেখা যায়, পি ইন্টু আর সাইন থেটা লেখা যায়। বা রৈখিক ভরবেগ যে, দেখো যে অক্ষ বরাবর আছে বা যে রেখা বরাবর আছে, সেখান থেকে মূল বিন্দুর দূরত্ব, সেখান দেখো মূল বিন্দু হতে সেখানকার লম্ব দূরত্বের গুণফল। দেখো রৈখিক ভরবেগের সাথে রৈখিক ভরবেগ যে অক্ষ বরাবর আছে মূল বিন্দু থেকে সেই অক্ষের লম্ব দূরত্বের গুণফল হচ্ছে রৈখিক ভরবেগ। ঠিক আছে? তো এগুলো এমসিকিউতে আসে যে কোনটা সঠিক না হাবিজাবি যেন মানে মাথায় যেন থাকে। এটা ছোট জিনিস একদম, এটা নিয়ে প্যারার কিছু নাই। এখন এটা নিয়ে ম্যাথ কি হতে পারে? ম্যাথ যেটা হইতে পারে
সেটা হচ্ছে আর দিয়ে দিল, এক্স আই ওয়াই জেড বলে দিল, আর পি একটা দিয়ে দিল, পি এক্স আই পি ওয়াই জেড। এখন যেটা করবা তোমরা, এল যদি বের করতে চাও ক্রস গুণ করে দেবা। ক্রস গুণ নরমালি আমরা যেভাবে করি সেভাবে করে দিলেই হবে, আর ক্রস পি বের হয়ে যাবে, কোনো সমস্যাই নাই। ওকে, আচ্ছা এই হলো কথা। এখন আমরা কৌণিক ভরবেগ নিয়ে পড়লাম। আচ্ছা আরেকটা জিনিস, কৌণিক ভরবেগ দেখো, রৈখিক ভরবেগে যেটা হচ্ছিল পি, যদি মান নিয়ে লিখি সেটা হচ্ছিল এম ইন্টু ভি, খেয়াল করো এটা না। এখন কৌণিক ভরবেগের ক্ষেত্রে যেটা হবে এল, দেখো পি এর জায়গায় বসবে হচ্ছে এল, এম এর জায়গায় বসবে হচ্ছে দেখো আই। দেখো কৌণিক ক্ষেত্রে, দেখো রৈখিক ক্ষেত্রে জড়তার প্রকাশক, স্থিতি জড়তার প্রকাশক হচ্ছে এম, কৌণিক ক্ষেত্রে জড়তার প্রকাশক হচ্ছে জড়তার ভ্রামক আই, আর ভি এর জায়গায় রৈখিক বেগ হচ্ছে ভি, কৌণিক বেগ হচ্ছে ওমেগা। তাহলে এল ইকুয়াল টু পাওয়া যায় হচ্ছে আই ওমেগা। এল ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে? আই ইন্টু ওমেগা। ওকে, এল ইকুয়াল টু পাওয়া যাচ্ছে আই ইন্টু ওমেগা। আচ্ছা এগুলো একটু খেয়াল রাখতে হবে। এখন ফরাদ খান আগে আগে খালি বলে যে ভাই এটা ছিল এটা ছিল, আমি তো পড়াইনি, আমি তো পড়াবো, আমি বলে নিতে পড়াবো না, আস্তে আস্তে আসছি তো। আচ্ছা এখন খেয়াল করো এলো কথা। এখন আমরা ফোর্স দিয়ে যেটা করছিলাম একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে ডিপি বাই ডিটি বা রৈখিক ভরবেগের পরিবর্তন করছিলাম। এখন কৌণিক ভরবেগের পরিবর্তন করার জন্য যেটা করতে হবে, ফোর্সের বদলে একটা রাশি দিতে হয় এবং সেটাকে বলা হচ্ছে টর্ক। কিভাবে পাওয়া যায় বলছি, আপাতত মনে রাখো, রৈখিক ক্ষেত্রে যেটা ফোর্স, কৌণিক ক্ষেত্রে সেটা হচ্ছে টর্ক। ঠিক আছে, তাহলে ডি এল বাই ডিটি, দেখো রৈখিক ক্ষেত্রে যেটা পি, কৌণিক ক্ষেত্রে সেটা হচ্ছে এল। রৈখিক ভরবেগ এটা হচ্ছে কৌণিক ভরবেগ। ওকে, বা দেখো ডিডিটি অফ আই ওমেগা। এখন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ইন বেশিরভাগ সিস্টেম জড়তার ভ্রামক চেঞ্জ হয় না, তাহলে আই কনস্ট্যান্ট, তাহলে টাউ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে হচ্ছে কনস্ট্যান্ট বাইরে ডি ওমেগা বাই ডিটি। আচ্ছা ডি ওমেগা বাই ডিটি, দেখো এটা হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তন। কৌণিক ভরবেগের পরিবর্তনকে বলা হয়, সরি কৌণিক বেগের পরিবর্তন, ডি ওমেগা বাই ডিটি। ওমেগা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগের পরিবর্তন, কৌণিক বেগের পরিবর্তনকে বলা হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে টাউ ইকুয়াল টু আই আলফা। দেখো এটার সাথে এফ ইকুয়াল টু এম এ কিন্তু মেলে। তোমার এগুলা কিন্তু কষ্ট করে মনে রাখতে হবে না, একটা জাস্ট মিলাই মিলাই বসাও। ফোর্সের বদলে টর্ক, এম এর বদলে আই, এর বদলে আলফা, শেষ। টাউ ইকুয়াল টু আই আলফা, টাউ ইকুয়াল টু কি হচ্ছে আই আলফা, শেষ, একদম শেষ, কোনো ঝামেলা নেই, একদম নির্ঝঞ্ঝাট একটা জিনিস। আচ্ছা এবার হচ্ছে টাও আমরা কিভাবে পাবো? যে টাও আমরা বলতেছি ঠিক আছে, এই টাওটা পাওয়া যায় কিভাবে, এটা প্রশ্ন। এটা খুব সহজ, সেটা হচ্ছে দেখো রৈখিক ভরবেগকে কৌণিক ভর, দেখো রৈখিক ভরবেগের সাথে আর ক্রস করে কৌণিক ভরবেগ পাওয়া গেছে। অনুরূপ ভাবে রৈখিক যে বলটা আমাকে দিতে হবে সেটার সাথে আর ক্রস করলেই কৌণিক ক্ষেত্রে যে বল বা কৌণিক যে টর্ক সেটা পাওয়া যাবে। কারণ এগুলা দেখো, তুমি যদি এগুলাকে ইন্টিগ্রেট করো তাহলে এগুলা চলে আসবে, বা এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা চলে আসবে সেম। দেখো এল ইকুয়াল টু আর পি সাইন থিটা। এখন আমি যদি ডিএল বাই ডিটি করি তাহলে ডিটি অফ যেটা থাকবে আর পি সাইন থিটা করে দেই। তাহলে এটা মিশাই, বা আমরা ডিডিটি অফ এল করছি, তাহলে যেটা আসছে ডিডিটি অফ, আস্তে আস্তেই করি, আর পি সাইন থিটা। আর হচ্ছে দূরত্ব, এই দূরত্বটা তো কনস্ট্যান্ট, তাহলে আর ডিডিটি অফ দূরত্ব, বা এটার মান হচ্ছে দূরত্ব, আর এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, তাহলে পি সাইন থিটা। থিটাও কিন্তু কনস্ট্যান্ট, তাহলে আর সাইন থিটা ডিডিটি অফ পি, বা আর সাইন থিটা
পি এর ডিডিটি অফ পি মানে হচ্ছে এফ, রৈখিক ভরবেগের পরিবর্তন। তাহলে ডিএল বাই ডিটি এটাকে কি বলছি, ডিএল বাই ডিটি কে বলছি টাউ। তাহলে টাউ ইকুয়াল টু আর এফ সাইন থিটা, বা এটাকে লেখা যায় আর ক্রস এফ। তাহলে টাউকে লিখতে হবে এটা, ঠিক আছে। টাউ একটা ভেক্টর বা টর্ক একটা ভেক্টর। টর্কের এই যে এটার প্রকাশটা হচ্ছে টাউ দ্বারা, ল্যাটিন ওয়ার্ড, সম্ভবত ল্যাটিন ওয়ার্ড, এটা হচ্ছে টাউ। ওকে, আচ্ছা তাহলে এখন যে আগে কি রকম প্রশ্ন হতে পারে, এর থেকে তেমন কোনো প্রশ্নই হয় না। এখানে আর একটা ভেক্টর দিবে, এফ এর একটা ভেক্টর দিবে, ক্রস করে টাউটা বের করতে পারে, কিচ্ছু না। তেমন কঠিন কোশ্চেন এখান থেকে হয় না, অ্যাকচুয়ালি হয় না, মানে সম্ভাবনা ভাবে হবে। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস যেটা শেখা লাগবে, আর দুইটা জিনিস আছে অ্যাকচুয়ালি আমাদের শেখার মতো। তাহলে এই চ্যাপ্টার শেষ, আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করতে পারবো, আমাদের টাইম আছে। আমাদের আরেকটা যেটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে, আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা পড়েছি। রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা যেটা বলে সেটা হচ্ছে সামেশন অফ আদি ভরবেগ শেষ ভরবেগ, বা m1 v1। অনুরূপভাবে কৌণিক ভরবেগ যদি বের করতে চাই, তাহলে i এর বদলে বলবে m এর বদলে বসবে i, v এর বদলে বসবে ওমেগা। শেষ। i1 ওমেগা 1 ইকুয়াল টু i2 ওমেগা 2। ওকে, তাহলে কৌণিক ভরবেগের এটা হচ্ছে মানে যেটা বলে যে সংরক্ষণশীলতা, এটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। শর্ত কি দেখো, এটা শর্ত ছিল হচ্ছে এফ এক্সটার্নাল হইতে হবে 0, যে বাইরে থেকে কোনো ফোর্স দেওয়া যাবে না, তাহলেই আমরা এটা লিখতে পারবো। তাহলে এটা শর্ত কি লিখতে হবে, এফ এর জায়গায় লিখতে হবে টাউ, বা বাইরে থেকে কোনো আমরা টর্ক দিতে পারবো না। তাহলে এটা হবে যেটা বলেছে এটা লেখা যাবে, ঠিক আছে, বাইরে থেকে কোনো টর্ক না দিলে এটা লেখা যাবে। আচ্ছা এবার আমরা একটা ম্যাথ করি এই টাইপেরই। যদি বলি যে পৃথিবীর ভর, সরি পৃথিবীর ভর না পৃথিবীর ব্যাসার্ধ 40% কমে গেলে দিবারাত্রির দৈর্ঘ্যের কত পরিবর্তন হবে, বা সম্পূর্ণ দৈর্ঘ্যে কত পরিবর্তন হবে, বা বলা হয় যে নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতে কত সময় লাগবে। সেম জিনিস, দিবারাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন বা নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতে কত সময় লাগবে, সেম। কারণ পৃথিবী যেটা হয় নিজ অক্ষের সাপেক্ষে কি হয়, 24 ঘন্টায় একবার সে ঘুরতে পারে। তাহলে পৃথিবীর যদি আমরা দেখো i1, যেটা দেখো আমরা লিখতে পারি i1 ওমেগা ইকুয়াল টু i2 ওমেগা, লিখতে পারি না, কারণ পৃথিবীতে কেউ কি টর্ক প্রয়োগ করছে, কেউ টর্ক প্রয়োগ করছে না। এখানে যেটা হচ্ছে আগের যে দেখো পৃথিবী যেহেতু ঘুরছে, তার মানে পৃথিবীর একটা কৌণিক ভরবেগ আছে, এই কৌণিক ভরবেগটা সংরক্ষণশীল হবে, ঠিক আছে। তাহলে i1 দেখো i1 টা হচ্ছে 2/5 m r1 স্কয়ার। দেখো যেটা বলেছে ব্যাসার্ধ 40% কমে গেছে, 40% কমে গেছে, ইকুয়াল ইনটু দেখো i হচ্ছে 2/5 m স্কয়ার। কেন হলো, কারণ পৃথিবী একটা নিরেট গোলক। আচ্ছা তাহলে এটা হচ্ছে নিজ অক্ষের সাপেক্ষে ভরকেন্দ্রের সাপেক্ষে 2/5 m স্কয়ার ইনটু ওমেগা 1। ওমেগা মানে হচ্ছে 2π/t, 2π/t মানে হচ্ছে ওমেগা, এটা আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2π/t। তাহলে 2π/t1 ইকুয়াল টু i2 2/5 m। আচ্ছা এখানে দেখো যেটা বলেছে ব্যাসার্ধ কমেছে, ভরের কথা বলে নাই, তাহলে ধরতে হবে ভরটা সেম আছে, ভরের কথা বলে নাই, জাস্ট সংকুচিত হয়ে গেছে। r2 স্কয়ার ইনটু 2/π/t2, ঠিক আছে। এখন আমরা মানগুলো বসাই, 2/5 2/5 কাটাকাটি,
টু পাই কাটাকাটি, তাহলে যেটা থাকে এমও কাটাকাটি হচ্ছে, তাহলে r1 স্কয়ার বাই t1 r2 স্কয়ার বাই t2, r1 স্কয়ার t1 হচ্ছে 24 ঘন্টা, ঘন্টায় রাখলাম তাহলে এই পাশে আমরা ঘন্টাতেই পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে r2টা হচ্ছে দেখো 40% কমে গেছে। মনে করো তুমি একটা মার্ক পাইছিলা 100, হ্যাঁ 100, তো যেটা হয়েছে তুমি খাতা রিচেকে দিছো, খুব তুমি মানে ভাব দেখাইতে গেছো 100 পাইছে, আবার রিচেক দিবা হাবিজাবি করছো, তো যাই হোক খাতা রিচেক করতে গেছে হাবিজাবি করে দেখো মার্ক 40% কমে গেছে। তাহলে 40% কমে গেলে কতটুকু থাকে? 60 থাকে, 60% থাকে। তাহলে যেটা হচ্ছে এটা যদি r1 হয় তাহলে এটা কিন্তু হবে পরে 0.6 r1 তার উপরে স্কয়ার, মানে r2 ভ্যালু হবে 0.6 r1, 60% থাকবে। আর এটা হচ্ছে t2, তাহলে দেখি আর তাহলে 1/24 0.6 স্কয়ার বাই t2, মানে r1 স্কয়ার কাটাকাটি দিচ্ছে। এখন t2 এর ভ্যালুটা বের করি ক্যালকুলেটরে, ক্যালকুলেটর কই গেল, হাই হাই ভালোটা কই, আচ্ছা পুরোটা দিয়ে করি আপাতত, আচ্ছা কোথাও হয়তো এখানে 1/24.6 স্কয়ার বাই t2, এখানে যেটা আসছে 8.64, তার মানে তখন পৃথিবীর দিবারাত্রির সময় হবে বা একবার ঘুরতে টাইম লাগবে হচ্ছে নিজ অক্ষের সাপেক্ষে 8.64 ঘন্টা। খেয়াল করবে এখানে 24 রেখেছিলাম, মানে ঘন্টা এককে রেখেছিলাম, এই জন্য এই পাশেও সরাসরি ঘন্টাই আসবে। ঠিক আছে, তাহলে ঘন্টা বেজে গেছে। যাই হোক, এখন আমরা আরেকটা টপিক বাদ আছে, জড়তার ভাঙক সংক্রান্ত আমরা সমান্তরাল অক্ষপথ পড়েছি। এবার আরেকটা পদ পড়তে হয়, সেটাকে বলা হচ্ছে লম্ব অক্ষপথ। এটা মাশাআল্লাহ এ পর্যন্ত কোথাও কাজে লাগে নাই, একটা ম্যাথ আছে জাস্ট, ওইটা সহজেই করা যায়। আচ্ছা, এটা ধরি যে একটা মনে করো যে সমতল আছে, তো এটা ধরলাম x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ এবং z অক্ষ। এটা হচ্ছে আমরা যেটা জানি x অক্ষ z অক্ষ y অক্ষ z অক্ষ পরস্পর লম্ব হয়। এটা দেখে মনে হতে পারে এটা তো লম্ব না, actually 3D চিত্র। এটা x, এটা z, দেখো এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, x y এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে এটা 3D আকারে আছে, y z এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন এই যে সমতলটা আছে সেটা হচ্ছে xy প্লেন বা xy সমতল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে xy সমতল। এখন এই xy সমতলে ধরলাম একটা বস্তু আছে, আচ্ছা এখন আমি যদি ধরি যে এই বস্তুটাকে আমরা xy সমতলেই ঘোরাবো, কি করব? xy সমতলেই ঘোরাচ্ছি। সমতলে ঘোরাবো, কিন্তু আমি জড়তার ভ্রমণ বের করব হচ্ছে z অক্ষের সাপেক্ষে। xy সমতলে ঘোরাবো কিন্তু জড়তার ভ্রমণ বের করব হচ্ছে z অক্ষের সাপেক্ষে। এখন এটা খুব তাড়াতাড়ি বের করার ক্ষেত্রে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে iz যেটা হবে, যে z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ যেটা হবে সেটা হচ্ছে ix প্লাস iy। এটা বইয়ে দেখবা প্রমাণ আছে, প্রমাণ লাগবে না, মানে প্রমাণটা লাগবে না কখনো পড়তে। হ্যাঁ প্রমাণ আছে বইয়ে, দেখবা প্রমাণ করা আছে, দরকার নেই। জড়তার ভ্রমণের অনেক প্রমাণ কিন্তু আমি করাই না, ইচ্ছা করে আমি বলেছিলাম তোমাদের, দরকার হবে না, জাস্ট মনে রাখতে হবে কিছু জিনিস, কারণ ওয়েস্ট অফ টাইম অ্যাকচুয়ালি, ওগুলো কোথাও কাজে লাগবে না। তাহলে এটাকে বলা হচ্ছে তো লম্ব অক্ষ উপাদ্য। লম্ব অক্ষ, দেখো লম্ব অক্ষ উপাদ্য কেন? কারণ x এবং y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ বের করে আমরা তার লম্ব অক্ষ বরাবর জড়তার ভ্রমণটা বের করতে পারি। কি করতে হবে? তাদের জড়তার ভ্রমণ দুইটা জাস্ট যোগ দিতে হবে, তার লম্ব অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপাদ্য। ওকে, আচ্ছা এখন লম্ব অক্ষ উপাদ্য কোথায় কাজে লাগতে পারে? মনে করো যে আমার কাছে তিনটা পয়েন্টের কথা বলা আছে। তিনটা পয়েন্টের কথা বলা আছে। মনে করো 3 কেজি ভর বিশিষ্ট একটা পয়েন্ট আছে হচ্ছে 2 6 -2 তে,
4 কেজি আছে হচ্ছে 5 2 -2 তে, ধরছি ইচ্ছা মতো, আর 2 কেজি আছে হচ্ছে -1 2 3 তে থাকলো। এখন আমি বললাম যে জেড অক্ষের সাপেক্ষে, মানে এটা দেখো এটা কিন্তু স্থানাঙ্কটা 3D স্থানাঙ্ক, মানে এই যে কোনো একটা স্থানাঙ্ক যদি আমি ধরি এখানে, তাহলে এটা হচ্ছে x y z ধরতে পারি। 3D বলতে মনে করো তুমি যে রুমে বসে আছো, এখন যে রুমে বসে ক্লাসটা দেখছো, এই রুমটা কিন্তু 3D, তো চোখ কিন্তু 3D দেখতেছে। মনে করো একটা বস্তু যখন উপর থেকে পড়তেছে এই রুমের মধ্যে, তখন কিন্তু 3D স্থানাঙ্কের চেঞ্জ হচ্ছে তার। তুমি একটা বস্তুকে ছুঁড়ে দিলা, তার কিন্তু 3D স্থানাঙ্কের চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? 3D একটা মশা উঠতেছে, 3 ডাইমেনশনাল ভাবে সে উঠতে পারতেছে। আচ্ছা, এখন এই জন্য 3D স্থানাঙ্ক দেওয়া। এখন জেড অক্ষ বরাবর আমরা যেটাকে বের করব, জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করব, জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আচ্ছা, তাহলে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করার ক্ষেত্রে যেটা করতে হচ্ছে Iz = Ix + Iy, Ix + Iy। তাহলে Ix টাকে বের করতে হবে। Ix টা দেখো, x অক্ষ দেখো, Ix টা মানে হচ্ছে x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। একটা কথা চিন্তা করো, মনে করো যে এগুলা নাই, আছে হচ্ছে x অক্ষ এবং y অক্ষ, এইটার কথা চিন্তা করো। মনে করো যে একটা বিন্দু হচ্ছে 4 2, কথার কথা একটা বিন্দু হচ্ছে 4 2, তাহলে খেয়াল করো এখানে এটা হচ্ছে 4 আর এখানে এটা হচ্ছে 2, তার মানে x অক্ষ হতে এটার দূরত্ব কত? দেখো x অক্ষ হতে এটার দূরত্ব হচ্ছে 2, আর y অক্ষ হতে এটার দূরত্ব কত? এটা দূরত্ব হচ্ছে 4। খেয়াল করেছো? চেঞ্জ হয় কিন্তু, x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কোটি, আর y অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে ভুজ, ঠিক আছে? তাহলে x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করার ক্ষেত্রে যেহেতু এটা বিন্দু হলে কি হয়, এটা ভর ইনটু, দেখো এটা দেখতে হবে x অক্ষ থেকে দূরত্ব। আমরা কি চিন্তা করছি? x এবং y অক্ষের সাপেক্ষে দেখছি। এবার z অক্ষ আমাদের চিন্তায় নাই, যে z অক্ষ আমরা যেটা বলে যে z অক্ষ এখানে চিন্তা করতেছি না, আমরা z অক্ষটা সরাসরি পাবো x এবং y অক্ষের মাধ্যমে। তাহলে x এবং y অক্ষ নিয়ে চিন্তা করব, তাহলে z অক্ষটা অটোমেটিক চলে আসবে। তাহলে x অক্ষ হতে দেখো, x অক্ষ হতে 3 কেজি ভরের দূরত্ব হচ্ছে y অক্ষেরটা সমান 6² প্লাস, এবং x অক্ষ হতে 4 কেজিটার দূরত্ব হচ্ছে কোটিরটা সমান, তাহলে 4 × 2², এবং x অক্ষ হতে 2 কেজিটার দূরত্ব হচ্ছে এই কোটিটার সমান 2 × 2²। তাহলে এই x টা বের হলো, প্লাস এবার হচ্ছে y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে হবে। খেয়াল করো y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এটা 3, দেখো y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ভুজ, তাহলে 2² 4 × 5² -1²। আচ্ছা, দেখছো স্কয়ার তুমি নেগেটিভ পজিটিভ যাইছে তাই দাও না কেন, দূরত্ব উপর স্কয়ার যোগ গুণ দিলে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এখানে মাইনাস এখানে সেখানে যাই থাক না কেন, সমস্যা হচ্ছে না কোনো। আচ্ছা, এখানে লাস্টে ঠিক আছে, লাস্টে আমি আর বললাম না, এখানে সবাই ঠিকঠাক লিখবে। এখানে মনে করো মানটা লিখে শেষ করে দিবে, অ্যাকচুয়ালি এই যে এককটা লিখবে না অনেকে। আমি জানি যে আমি বললাম না ক্লাসে তোমাদের যদি পরীক্ষা নেই, যদি এই অঙ্কটা দেই তোমরা অনেকে একক লিখবা না, আমি বলছি কিন্তু ক্লাসে তাও লিখবে না, আমি শিওর। তাহলে আই এর জেড এর যেটা ভ্যালু হচ্ছে সামথিং কেজি মিটার স্কয়ার। এটা বইটা আসছিল, এটা আসছিল 2014 সালে সম্ভবত, আমি যখন স্টুডেন্ট, মানে তখন 12 স্টুডেন্ট, তখন বইটা এটা আসছিল। তো যাই হোক, এটা সম্ভবত গিয়াসউদ্দিন স্যারের বই ছিল বা হাবিজের কথা একটা ছিল, কোনো সমস্যা না। আচ্ছা, তো আমাদের সময় যেটা করলো, আমাদের সময় এই টপিকটা বই থেকে বাদ করে দিল। আমাদের বইটা অনেক ছোট ছিল, এটা একটা বাদ। পরে আবার এখন ইনক্লুড করেছে দেখলাম, এখন আবার ইনক্লুড করেছে উপাত্ত না। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা নেক্সট চ্যাপ্টারে ঢুকবো। কয়টা হচ্ছে? 15 মিনিট আছে, ঠিক আছে। 15 এদিকে হচ্ছে 10-25 মিনিট আছে, ঠিক আছে। আমরা 25 মিনিটে নেক্সট চ্যাপ্টারটা পড়ব। তো এই চ্যাপ্টার থেকে ভাগলাম, অনেক পড়ছি অ্যাকচুয়ালি। বিদায় নিউটনীয় বলবিদ্যা, বিশাল কতগুলো ক্লাস লাগছে নিউটনীয় বলবিদ্যার, ওইদিকে হচ্ছে 7-8টা মনে হয়, আর এদিকে হচ্ছে 2টা 10টা, 10 × 10 ঘন্টা, এদিকে 10 মিনিট করে এক্সট্রা, আল্লাহ 12 ঘন্টার মতো নিউটনীয় বলবিদ্যা পড়া লাগছে। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করছি কাজ, শক্তি, ক্ষমতা।
আচ্ছা, কাজ, শক্তি, ক্ষমতা, এখানে কিছু কথা বলে রাখি। কাজ, শক্তি, ক্ষমতার মধ্যে কাজ এবং শক্তি ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যায়, সমতুল্য না। আমি বলছি কেন, আমি কিছু কথা বলে রাখি, তাহলে একদম শুরুতে বলে রাখলে কিন্তু পরে সুবিধা হবে করতে। কাজ এবং শক্তি হচ্ছে সমতুল্য। কারণ হচ্ছে তোমার শক্তি থাকলে তুমি কাজ করতে পারবা, এইটা মাস্ট। শক্তি থাকতে হবে কাজ করতে গেলে। আবার তুমি কোনো কাজ করলা, সেই দেখো তুমি মনে করো যে কথার কথা 100 জুল পরিমাণে কাজ করলা, তার মানে তোমার শক্তি লস কতটুকু হলো? 100 জুল পরিমাণে। এখন কাজেরটা একদম বেসিক তো 90 তোমরা পড়ে আসছো, ঠিক আছে? কাজের একক হচ্ছে জুল, শক্তির একক হচ্ছে জুল, তোমরা জানো। আচ্ছা, এখন সমতুল্য বলার কারণটা যেটা হচ্ছে যে তুমি যে পরিমাণে কাজ করলা সেটা শক্তি তোমার ব্যয় হলো। এখন তুমি যে কাজটা করলা সেটা অবশ্যই শক্তি এমন জিনিস না যে ব্যয় হয়ে সেটা প্রকৃতিতে মানে হাওয়ায় উড়ে যাবে, ওরকম কিছু না। এটা অবশ্যই কোথাও না কোথাও থাকবে। সেটা ধরো যে এই বস্তুটাকে আমি এখান থেকে এখানে তুললাম, তার মানে এখান থেকে এখানে আমি যদি দুর্বল হতাম বা বলা যায় নিস্তেজ হতাম, তাহলে কিন্তু এটা পারতাম না। তার মানে অবশ্যই আমাকে শক্তি ব্যয় করতে হয়েছে। এখন এই শক্তি ব্যয় করে যে ব্যয়টা হলো সেটা কই গেল? সেটা এর মধ্যে সঞ্চয় হয়ে থাকবে, সেটা এর মধ্যে সঞ্চয় হয়ে থাকবে। এটা নিয়ম, কারণ শক্তিটা হাওয়ায় উড়ে যায়নি, শক্তিটা কোথাও না কোথাও থাকতে হবে। কারণ শক্তি বা এনার্জি যেটা, সেটা হচ্ছে যেটা ধ্বংস করা যায় না, সৃষ্টিও করা যায় না। এমন না যে আমি এখান থেকে শক্তি পয়দা করলাম, নেভার। আমরা মনে করো যে খাবারটা খাই, যার ফলে আমরা শক্তিটা পাই, সেটাতে রাসায়নিক শক্তি থাকে খাবারের ভিতরে। সেই শক্তিটা আমরা গ্রহণ করি বলেই আমাদের দেহে শক্তিটা আসে, এবং সেটাই আমরা বিভিন্ন রকম কাজে ইউজ করতে পারি। ঠিক আছে? শক্তি জাস্ট ট্রান্সফার হচ্ছে এবং তার বিনিময়ে আমরা কাজ করতে পারি। এটা হলো মেইন জিনিস। আচ্ছা, এখন সমতুল্য বললেই তো হবে না, মানে এত তো সাহিত্য বোঝায় লাভ নেই, আমাদের তো ম্যাথমেটিক্যাল ভাবে করতে হবে যে কি হচ্ছে না হচ্ছে, এটা তো আমাদের জানতে হবে। তো অ্যাকচুয়ালি যে জিনিসটা হয়, মনে করো যে আমি একটা বস্তুকে, এম ভরের বস্তুকে এফ পরিমাণে বল দিলাম, যে ঠিক আছে আমি এটাকে এখান থেকে এখানে সরাবো। তাহলে এফ পরিমাণে বল দিলে আমি যেটা করলাম সেটাকে এখান থেকে এইদিকে সরাই দিলাম, বা সরণ হচ্ছে এক্স পরিমাণ, বা এস দিলাম, এস পরিমাণ হচ্ছে আমাদের সরণ। খেয়াল করো, এগুলা কিন্তু ভেক্টর, খেয়াল করেছো? এফ এস হচ্ছে ভেক্টর। এখন যে পরিমাণে আমার কাজ করতে হচ্ছে সেটা হবে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এখানে সরাসরি এফ এস, এই কেসে সরাসরি হচ্ছে বল ইনটু সরণ, বল ইনটু সরণ। কারণ দেখো নরমালি চিন্তা করো, নরমাল কেসে আমি যে পরিমাণে কাজ করতে চাই ডাব্লিউ, বা যে পরিমাণে ওয়ার্ক করতে চাই, সেটা আমি যত বেশি ফোর্স দিয়ে করতে হবে তত বেশি বাড়বে না? মনে করো এটার তো ভর কম, এটাতে তো বেশি যেটা বলেছে আমার ফোর্স লাগবে না, কিন্তু আমি কথার কথা একটা বিশাল একটা বইয়ের কথা ধরি, যে এর তুলনায় দেখো এই বইটা অনেক কিন্তু ভারী এর তুলনায়। তাহলে এটাকে যদি আমি তুলতে চাই, তাহলে দেখো আমাকে বল কিন্তু বেশি প্রয়োগ করতে হবে, কারণ এটা ভরটা বেশি, উপরের দিকে বলটা বেশি প্রয়োগ করতে হবে। তার মানে শক্তি বা যে পরিমাণ এনার্জি আমি লস করছি বা যে পরিমাণ কাজ আমি করছি, সেটা বলের উপর নির্ভরশীল হচ্ছে। এবং আরেকটা জিনিস দেখো, যে ঠিক আছে আমি এটাকে এখান থেকে এই পর্যন্ত সরাইতে পারি, আবার এটাকে এখান থেকে এই পর্যন্ত সরাইতে পারি। তাহলে কোন ক্ষেত্রে কাজ বেশি হচ্ছে? যে ক্ষেত্রে আমি বেশি সরাচ্ছি সেই ক্ষেত্রে কাজ বেশি হচ্ছে। তার মানে অ্যাজ এ হোল মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা ডাব্লিউ সমানুপাতিক এফ লিখতে পারি, ডাব্লিউ সমানুপাতিক এস লিখতে পারি। তাহলে দুইটা সমানুপাতিক চিহ্ন উঠাইয়া একটা যেটা কনস্ট্যান্ট আইনা, সেই কনস্ট্যান্টটাকে এরা 1 বলে দিছে, যে একক পরিমাণ 1 নিউটন বল প্রয়োগে 1 মিটার সরণ হলে যে পরিমাণে কাজ হচ্ছে সেটা বিজ্ঞানী জুল তার নিজের নাম অনুসারে বলে দিলেন। ঠিক আছে বাবা, এটা হচ্ছে 1 জুল, এটাই হচ্ছে 1 জুল। 1 নিউটন বল প্রয়োগে 1 মিটার সরণ হলে 1 জুল পরিমাণে কাজ হচ্ছে। কিন্তু এখানে কথা আছে, কথাটা হচ্ছে ভালো কাজ হচ্ছে। এখানে দেখো এই এস এবং এফ একই রেখা বরাবর বা একই সমান্তরাল রেখা বরাবর আছে না? দেখো একই সমান্তরাল রেখা না? তাহলে এদের মধ্যবর্তী কোণ আমি ধরলাম থিটা, এটা কত 0 না?
তাহলে দেখো কাজ হচ্ছে ভালো। আচ্ছা, এবার যদি আমি কাজ করি, আমি এফ প্রয়োগ করলাম এদিকে, এস হয়ে গেল এইটা, এটা সম্ভব? এইটা এফ প্রয়োগ করলাম এদিকে, এস চলে গেল এদিকে, এটা কি সম্ভব? কারণ এদিক বরাবর দেখো, এদিক বরাবর এটা উপাংশ কত? এফ কস 90, 0 না? তাহলে এদিকে তো আমি বল প্রয়োগ করি নাই রে বাপ, তাহলে এদিকে যাবে কেমনে? যদি যায়ও, যে কথার কথা ঠিক আছে গেল, তাহলে এই বল দ্বারা কি কাজ করেছি? এই বল দ্বারা কাজ করি নাই, তাহলে অন্য কোনো বল দ্বারা কাজ হয়েছে। হ্যাঁ, অন্য কোনো বল দ্বারা কাজ হয়েছে, এমন ম্যাজিক না যে এই বল প্রয়োগ করলাম আর এটার ফলে উঠে গেছে। অন্য কোনো বলের কারণে উঠেছে, এটার কারণে উঠে নাই, শিওর। তার মানে এই বল দ্বারা কৃত কাজ কত হচ্ছে? তখন কৃত কাজ এফ বল দ্বারা শূন্য। কখন কৃত কাজ শূন্য হচ্ছে? যখন এই এস এবং এই যে এফ পরস্পর কত কোণে আছে? 90 ডিগ্রিতে। সেটার ভ্যালু হচ্ছে 90। তাহলে এমন কোন যেটা বলে যে সাইন অনুপাত আছে, বা সরি এমন কোন ত্রিকোণমিতিক অনুপাত আছে যেটাতে থিটার ভ্যালু 0 হলে পাওয়া যাচ্ছে কিছু। থিটার ভ্যালু দেখো যেটা পাওয়া যাচ্ছে সেটা সরাসরি 1 পাওয়া যাচ্ছে। দেখো থিটার ভ্যালু 0 হলে সেখানে 1 দ্বারা গুণ হচ্ছে, আর থিটার ভ্যালু 90 ডিগ্রি হলে সেখানে 0 দ্বারা গুণ হচ্ছে। কোনটা? কজ অনুপাত। সুতরাং অ্যাকচুয়ালি সব মিলিয়ে এটা লেখা যায় W = একদম পারফেক্টলি লিখতে গেলে fs cos থিটা। তাহলে f আর s হচ্ছে ভেক্টর, তাহলে আমরা কি লিখতে পারি? f ডট s। তাহলে ভেক্টর দুইটাকে ডট গুণ করলে কি পাওয়া যায়? স্কেলার পাওয়া যায়। কাজ হচ্ছে একটা স্কেলার, বা শক্তি হচ্ছে স্কেলার, যেহেতু কাজ এবং শক্তি পরস্পর সমতুল্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্কেলার। আর এটাকে কিভাবে পাওয়া যায়? ডট করলে পাওয়া যাচ্ছে, ডট করা ছাড়া কখনোই এটা পাওয়া সম্ভব না। আচ্ছা, এখন আরো কথা আছে। মনে করো যে তুমি একটা ব্যাগ হাতে, মনে করো তুমি এটা একটা ব্যাগ হাতে এইদিকে যাচ্ছ, ফোর্স প্রয়োগ করে ত্বরণে যাচ্ছ এদিকে, কিন্তু ব্যাগটা কোথায় আছে? ব্যাগটা হচ্ছে এই বরাবর। দেখো ব্যাগের সরণ হচ্ছে এই বরাবর। তাহলে তুমি কিন্তু কাজ করছো, তুমি কাজ করছো, ব্যক্তি কাজ করছে, ব্যক্তি কাজ করছে। কিন্তু আমি যদি বলি যে এখানে অভিকর্ষ বল কি পরিমাণে কাজ করছে? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। দেখো এস পরিমাণে যদি সরণ হয় এদিকে, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিক বরাবর না? mg সরণ হচ্ছে s, কিন্তু এদের মধ্যবর্তী কোণ কত? দেখো mg নিচের দিকে, s এই দিকে। অভিকর্ষ বলটা mg নিচের দিকে আর s হচ্ছে এইদিকে। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হচ্ছে? মাঝখানে মধ্যবর্তী কোণ কত? 90। cos 90 ভ্যালু হচ্ছে 0। তার মানে একটা বস্তুকে আমি যতই আনা নেওয়া করি, সামনে পিছে, আমি কাজ করছি, আমার কষ্ট হচ্ছে, কিন্তু অভিকর্ষ বলের কোনো কষ্ট হচ্ছে না। অভিকর্ষ বল এখানে কোনো কাজ করছে না। ঠিক আছে, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে 0। আবার আরেকটা জিনিস, যে যদি এরকম হচ্ছে যে একটা বস্তু কেন্দ্রমুখী বলের কারণে ঘুরছে, ধরলাম সে এখানে আছে, কেন্দ্রমুখী বলের কারণে সে ঘুরছে, m ভরের বস্তু। তাহলে কেন্দ্রমুখী বল, দেখো কেন্দ্রমুখী বলটা কোন দিকে? এই দিকে। আর তার রৈখিক বেগটা কোন দিকে? এই দিকে। রৈখিক বেগটা এদিকে না? কেন্দ্রমুখী বলটা এদিকে, রৈখিক বেগটা হচ্ছে এদিকে। রৈখিক বেগটা যেদিকে, রৈখিক বেগ মানে কি? রৈখিক বেগ মানে হচ্ছে রৈখিক সরণের ডিফারেন্সিয়েশন। তার মানে রৈখিক সরণটাও কিন্তু এই দিক বরাবর, রৈখিক সরণটা হচ্ছে স্পর্শক বরাবর সবসময়। তাহলে দেখো রৈখিক সরণ আর রৈখিক, দেখো s এবং f এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। কারণ কেন্দ্রমুখী বল
পাওয়ার জন্য কি করতে হয়, বস্তুটা যেদিকে যাচ্ছে তার 90 ডিগ্রি বরাবর সবসময় একটা বল প্রয়োগ করতে হয়, সেটাই হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে এই যে কেন্দ্রমুখী বল, তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে কত, এফসি এস cos 90 বা 0। তাহলে একটা বস্তু যদি আমি ঘুরাইতে চাই, সেক্ষেত্রে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হবে 0। ঠিক আছে, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হচ্ছে 0। আচ্ছা, আরো কথা আছে। মনে করো তুমি একটা দেওয়ালের সামনে দাঁড়ায় আছো, ওয়াল, তুমি যেটা করছো এই ওয়ালটাকে ঠেলা দিচ্ছ এই পরিমাণে। এখন এই ওয়ালটাকে ঠেলা দিলে, ওয়ালটা যদি বড় সাইজের হয়, ভালো সাইজের হয়, সেটা এস এর ভ্যালু কত হবে, 0 না? এস এর ভ্যালু দেখো 0, কারণ সরবে না তো। যত বড়, আমি যদি এই ওয়ালটাকে ধাক্কা দিই, মনে করো সামনে যে ওয়ালটা আছে বা এটাকে যদি ধাক্কা দিই, বিশাল পরিমাণে ফোর্স, নড়বে না। তাহলে এস এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এখানে কৃতকাজ হচ্ছে 0। যদিও তোমার কিন্তু কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টটা বৃথা, তোমার কষ্টটা বৃথা। ঠিক আছে, সেটা মানে ওই পরিমাণ শক্তিটা দেখা যাচ্ছে তোমার কাছে ব্যাক আসতেছে, তোমারই কষ্ট হচ্ছে, সেটা বস্তুতে স্থানান্তরিত হচ্ছে না, বস্তুতে স্থানান্তরিত হবে না। এখন আমরা পড়বো হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বা অভিকর্ষ বলের দিকে। আচ্ছা, একটা জিনিস এখানে আছে, দেখো একটা জিনিস এখানে মোস্ট তোমার ইম্পর্টেন্ট, সেটা আমাদের এই চ্যাপ্টার না পরের চ্যাপ্টারে কাজে লাগবে। সেটা হচ্ছে বলের দিকে কৃত কাজ আর বলের বিপরীতে কৃত কাজ। দেখো, বলের দিকে কৃত কাজ বলতে যেদিকে ফোর্স সেদিকেই সরণ, তাহলে বলের দিকে কৃত কাজ পাওয়া যাবে। থিটার ভ্যালু হচ্ছে এখানে 0 ডিগ্রি। কিন্তু বলের বিপরীতে কৃত কাজ যদি বের করতে চাই, সেক্ষেত্রে যেদিকে ফোর্স, তোমরা প্রথমে বলতে পারো যে এ আবার কেমন হইল, যেদিকে ফোর্স তার বিপরীতে সরণ। এখানে থিটার ভ্যালুটা হচ্ছে, দেখো এফ এবং এস এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180। ঠিক আছে, 180। আচ্ছা, তো বলের বিপরীতে কৃত কাজ, দেখো এখানে ডাব্লিউ এফ এস cos 180, cos 180 ভ্যালু সম্ভবত -1, তার মাইনাস এফ এস, তাহলে ঋণাত্মক আসছে, দেখছো। আর এখানে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু সরাসরি এফ এস পাওয়া যাবে, ধনাত্মক। তাহলে বলের বিপরীতে কৃত কাজ হচ্ছে ঋণাত্মক, আর বলের দিকে কৃত কাজ হচ্ছে ধনাত্মক। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেমনে হলো, এটা তো মানে কেমন মনে হচ্ছে, যেদিকে বল প্রয়োগ করছে তার বিপরীত থেকে দৌড় দিল, তো হয় না। হয় এই যে মনে করো তুমি একটা ক্রেন মনে করো আনছো, একটা ক্রেন, হ্যাঁ, ক্রেনে যেটা থাকে সেটা হচ্ছে এখানে একটা প্যানেল থাকবে, তো যাই হোক এটা হচ্ছে ক্রেন। এই ক্রেন দিয়ে মনে করো তুমি একটা বস্তুকে উপরের দিকে উঠাচ্ছ। এখন উপরের দিকে সরানো হচ্ছে, তার মানে উপরের দিকে উঠাচ্ছ যেহেতু, তাহলে এম ভরের এই বস্তুটার নিচের দিকে ওজন কত, বা যেটা বলা যায় নিচের দিকে অ্যাকচুয়ালি অভিকর্ষ বলটা কত, অভিকর্ষ বলটা হচ্ছে mg সমান, অভিকর্ষ বলটা হচ্ছে mg সমান। তাহলে দেখো অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, এখানে দেখো অভিকর্ষ বল যেদিকে, সরণটা তার দেখো জাস্ট বিপরীত দিকে, উপরের দিকে উঠাচ্ছে, কিন্তু বল কোন দিকে, নিচের দিকে। ঠিক আছে, এরকম হতে পারে যে আমরা বিরুদ্ধেও কাজটা বের করতে হতে পারে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। আর যদি এমন হতো যে আমরা যেটা করেছি এটাকে নিচের দিকে নামাচ্ছি, তাহলে কি হতো, অভিকর্ষ বলের দিকে কাজ হতো, তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হতো একটা, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হতো তাহলে কত, mg ইন্টু এস। আর এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ কত হচ্ছে, mg ইন্টু এস, কিন্তু সামনে একটা কি বসবে, মাইনাস, কারণ তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন
আমরা মনে করো যে একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে ভূমি, ভূমি হতে এম ভরের একটা বস্তুকে এইচ উচ্চতায় তুলব। কত উচ্চতায় তুলব? এইচ উচ্চতায় তুলব। তাহলে দেখো এইচ যেটা, সেটা হচ্ছে সরণ, দিকটা কোন দিকে? দিকটা হচ্ছে এদিকে। তাহলে খেয়াল করো অভিকর্ষ বলটা কোন দিকে? অভিকর্ষ বলটা কিন্তু নিচের দিক বরাবর, কিন্তু আমরা তুলছি কোন দিকে? উপরের দিকে। তাহলে বিরুদ্ধে কাজ হচ্ছে নাকি দিকে কাজ হচ্ছে? অবশ্যই বিরুদ্ধে। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ mg h cos 180 মাইনাস mgh। আচ্ছা, এইবার কথা যে মাইনাস কখন রাখবো, প্লাস কখন রাখবো? দেখো এইটা কিন্তু অভিকর্ষ বলের দ্বারা হয়েছে। দেখো অভিকর্ষ বলের বিপরীতে, এটা বিরুদ্ধে বলতে বিপরীতে বললাম, বিপরীতে কৃত কাজ হয়েছে, বলের দিকের বিপরীতে কৃত কাজ হয়েছে। এটা কে করেছে? এটা আমরা ধরে নিয়েছি হচ্ছে mg পরিমাণ বলই এটা করেছে, তাহলে বা অভিকর্ষ বলটা এই কাজটা করেছে, তাহলে এটা হচ্ছে মাইনাস mgh। কিন্তু তুমি চিন্তা করে দেখো, তোমাকে এটা উঠাইতে নিজে বল প্রয়োগ করতে হয়েছে না? নিজেই বল প্রয়োগ করতে হয়েছে, কিন্তু তুমি কিন্তু নিজে বল প্রয়োগ করছো। এটা আমি উঠালাম, এটাকে নিজে বল প্রয়োগ করতে হলো। তাহলে এজেন্ট দ্বারা বা যে বল প্রয়োগ করেছে তার দ্বারা কৃত কাজ, তাহলে এজেন্ট কর্তৃক কৃত কাজ সেটা কিন্তু পজিটিভ। খেয়াল করবা অভিকর্ষ বল যেটা করেছে সেটা হচ্ছে মাইনাস mgh, আর আমি যেটা করলাম সেটা হচ্ছে প্লাস mgh। এখন প্লাস mgh যে বল দিয়ে কাজ করলাম, সেই কাজটা যেটা হচ্ছে এর মধ্যে শক্তি আকারে জমা হইতে হবে, কারণ কাজ বা শক্তি চেঞ্জ হয় না, ধ্বংস হয় না, এর মধ্যে জমা হইতে থাকবে। এবং এই যে জমাটা হলো, যে পরিমাণে শক্তিটা জমা হলো, এটাকে বলা হচ্ছে বিভব শক্তি বা অভিকর্ষজ বিভব শক্তি। অভিকর্ষজ কেন? কারণ আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে এজেন্টকে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে কাকে? এজেন্টকে। এই জন্য অভিকর্ষ বিভব শক্তি, এবং এটাকে আমরা ইপি পোটেনশিয়াল এনার্জি, একটা ইংলিশ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, সরাসরি পোটেনশিয়াল এনার্জি বলা হয় ইপি, এটা হচ্ছে mgh। আচ্ছা, এবার আরো কথা আছে, কথা হচ্ছে আমরা যদি এটাকে সরাসরি ভাবে না উঠায় এখানে উঠালাম, তারপরে এখানে নিয়ে গেলাম, খেয়াল করো এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, তাহলে এখানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা অভিকর্ষজ বিভব শক্তিটা কত? এখানেও বিভব শক্তিটা হবে হচ্ছে, দূরত্বটা দেখতে হবে, গ্র্যাভিটেশনাল ফোর্সটা দেখতে হবে। দেখো এমজির দিকটা এদিকে, সরণের দিকটা কোন দিকে? দেখো সরণ এখানে আমাদের সবসময় উল্লম্ব সরণটা দেখতে হবে। মেইন সরণটা কিন্তু এইটা, মেইন সরণ কিন্তু এইটা, কিন্তু এটা দেখলে হবে না। আমাদের অভিকর্ষ বিভব শক্তির বিরুদ্ধে যখন কৃত কাজ বের করব, তখন এর বিরুদ্ধের দিকে, বিরুদ্ধ দিকে কোনটা আছে? এটা বিরুদ্ধে বলতে জাস্ট এই 180 বরাবর যে রেখা, সেই বরাবর যে সরণ, তাহলে এই বরাবর সরণ হচ্ছে উচ্চতার সমান। তাহলে সেক্ষেত্রে এখানেও সরণটা হবে জাস্ট mgh। তার মানে তুমি যদি যতই ক্যারিকাচার করো না কেন, মনে করো যেটাকে ঘুরায় ঘুরায়, পেঁচায় পেঁচায়, ঘুরায় ঘুরায় এখানে নিয়ে আসলা, তাও সেক্ষেত্রেও m ভর হলে এটার ইপি যেটা হবে সেটা হবে mgh। কোন পদ দিয়ে নিয়ে আসছি এখানে ম্যাটার করবে না, একটুও ম্যাটার করবে না কোন পদ দিয়ে নিয়ে আসছি। আমি যেটা দেখবো সেটা হচ্ছে ভর দেখবো, জি দেখবো, আর কি দেখবো? কতটুকু উচ্চতা সেটা দেখবো। তবে এখানে কথা আছে,
শর্ত যেটা, শর্ত জি এর মান অপরিবর্তিত থাকতে হবে। শর্ত হচ্ছে জি এর মান কনস্ট্যান্ট রাখতে হবে। এত কিছু যে পড়লাম, যে এই বোর্ডে যা যা আছে এখন সবকিছুতে জি ইউজ করছি আমরা। এখন জি এর মান যদি চেঞ্জ হয়ে যায়, মনে করো জি এর মান কখন চেঞ্জ হয়, তোমরা 9 10 এ মহাকর্ষ বিকর্ষ পড়ছো হালকা, জি এর মানের চেঞ্জ তোমাদের হালকা ধারণা আছে যে জি এর মানটা চেঞ্জ হইতে পারে। জি এর মান যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে সরাসরি এই সব সূত্র খাটবে না, আমাদের তখন এমন একটা সিস্টেম আনতে হবে যেন জি এর মানটাও খাটে, মানে জি এর মানের জিনিসপাতি যেন সব জায়গায় মিলে যায়। তো সেই সব খাটানোর জিনিসপাতি চ্যাপ্টার 6 এ আছে, মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে আছে, এই চ্যাপ্টারে নাই। এজন্য আপাতত আমাদের এটা পড়তে হবে না, আপাতত আমরা ধরে নিব জি এর মান হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ধরেই তারপরে আমরা অ্যানসারগুলো করব। জি এর মান কখন কনস্ট্যান্ট, দেখো জি এর মান চেঞ্জ হয় হচ্ছে উচ্চতায় গেলে, এটা তোমরা জানো অনেকেই, 9 10 পর্যন্ত এগুলো আছে। উচ্চতায় গেলে, গভীরে গেলে, কত উচ্চতা, পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে এক মিটার উচ্চতা। মনে করো তুমি এখন 50 মিটার উপরে গেছো, তাহলে জি এর মানে তেমন চেঞ্জ হবে না। 100 মিটার গেছো, জি এর মানে তেমন চেঞ্জ হবে না। তুমি যদি 1000 মিটার উচ্চতা যাও, তখন জি এর মানে চেঞ্জ হবে। 5 কিলোমিটার উচ্চতা যাও, জি এর মানে চেঞ্জ হবে। ঠিক আছে, জি এর মানে চেঞ্জ হবে, তখন আমাদের দেখতে হবে অন্য হিসাব করে। কিন্তু আপাতত আমরা জি এর মানের কোনো চেঞ্জ দেখবো কি, কোনো চেঞ্জ আমরা দেখবো না। ওকে, তবে তবে এই চ্যাপ্টারের কিছু ম্যাথ আছে, স্পেসিফিক কিছু ম্যাথ। মনে করো ভূপৃষ্ঠ থেকে, আমি বললাম যে ঠিক আছে এরকম একটা ম্যাথ তৈরি দাও। মনে করো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখান থেকে মেঘ আছে কিছু উচ্চতায়, এইচ উচ্চতায়, এম ভরের যদি মেঘ হয়, বা মেঘের ভর না, অ্যাকচুয়ালি এম ভর, মেঘ কি অ্যাকচুয়ালি জলীয় বাষ্প, পানি, পানির বাষ্প। এখন পানি বাষ্প, পানির ভর আছে না, এখানে অবশ্যই ভর থাকবে, এম ভর, তাহলে এম জি এইচ হবে এখানে এটার পোটেনশিয়াল এনার্জি। তবে বইয়ে দেখবা, এখানে ম্যাথ আমি করাবো, সমস্যা নাই এই ম্যাথটা, তখন দেখবা এইচ এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 1 কিলোমিটার রেঞ্জে বলা আছে, বা 5 কিলোমিটার অত দেয় না, অ্যাকচুয়ালি 1 কিলোমিটার 2 কিলোমিটার দেয়। কিন্তু সেক্ষেত্রেও ধরে নেওয়া হয়েছে, বইয়ে করেছে এটা, অ্যাকচুয়ালি ইয়াসুদ্দিন স্যারের বই করা আছে যে জি এর ভ্যালুটা তেমন চেঞ্জ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা ধরবো জি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, আমরা এইভাবে করে দেবো। ঠিক আছে, এইটা এই চ্যাপ্টারের ম্যাথ। অ্যাকচুয়ালি যে মানে এই চ্যাপ্টারটাতে জি এর ভ্যালু চেঞ্জ ধরা হয় না, এটা হলো মেইন কথা। কিন্তু পারফেক্ট লেভেলে তুমি যদি বের করতে চাও, সেক্ষেত্রে জি এর ভ্যালু চেঞ্জ হবে, হাবিজাবি হবে, সেটা আমরা মহাকর্ষ বিকর্ষ যাই দেখবো। আপাতত এই চ্যাপ্টার ম্যাথগুলো করতে লাগলে আমরা জি এর ভ্যালু চেঞ্জ দেখবো না। এখানে কথা আছে, কথাটা হচ্ছে এই ম্যাথটা কিভাবে দিতে পারে। এই ম্যাথটাতে যেটা করা হয় যে ঠিক আছে, উপরে মেঘ ছিল, এম ভরের মেঘ ধরলাম, এম ভরের পানি ধরলাম, এখানে পানি আছে। এই পানিটা যখন ভূপৃষ্ঠে আসলো, তখন সে নির্দিষ্ট একটা ক্ষেত্রফলে, যেটা হলো নির্দিষ্ট পরিমাণ উচ্চতা, বৃষ্টিপাত হলো। বলে না যে আজকে বৃষ্টিপাত হয়েছে 2 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এরকম। তাহলে এতটুকুর উচ্চতাটা দেওয়া আছে হচ্ছে ডি, খেয়াল করো, এতটুকুর উচ্চতা দেওয়া থাকবে ডি, ডি উচ্চতা দেওয়া থাকবে যে এতটুকু পরিমাণে বৃষ্টি হলো, এতটুকু পরিমাণ বৃষ্টি হলো, এবং ক্ষেত্রফলটা দেওয়া থাকবে, ক্ষেত্রফলটা দেওয়া থাকবে। তাহলে দেখো আমরা চাইলে এটা আয়তনটা বের করতে পারি না, তাহলে আয়তন কত হচ্ছে, আয়তন হচ্ছে a ইনটু ডি, ক্ষেত্রফল ইনটু এই পুরুত্ব, ডি হচ্ছে a ইনটু ডি। তাহলে এটা কিন্তু সরাসরি ভরটা দেওয়া নাই, এইভাবে বলা আছে যে এত ক্ষেত্রফলের জায়গায় ধরলাম যে তোমার শহরের একটা নির্দিষ্ট অংশে বলা হচ্ছে এত ক্ষেত্রফল, এত মিটার স্কয়ার জায়গায় এত পরিমাণের বৃষ্টিপাত হলো, তাহলে কি পরিমাণে পানি আসছে। সুতরাং m ইকুয়ালটা হবে হচ্ছে ঘনত্ব ইনটু আয়তন। আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, এটা 9 10 এ পড়ে আসছো। তাহলে m ইকুয়ালটা হবে ঘনত্ব ইনটু আয়তন। পানির ঘনত্ব কত, 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে পানির ঘনত্ব দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব, ভি যদি এটা হয়ে যায় তাহলে আমরা এম এর ভ্যালুটা বের করতে পারি। এখন এম এর ভ্যালু যদি বের হয়ে যায়, তাহলে কি পরিমাণে অ্যাকচুয়ালি এনার্জি ছিল এর মধ্যে, সেটা কিন্তু বের হয়ে যাবে। ইপ ইকুয়াল টু এম জি এইচ, এম এর বদলে রো ভি জি এইচ, ভি এর বদলে এ ইনটু ডি জি এইচ। ঠিক আছে, আচ্ছা, তো
তো আজকে আমরা অ্যাকচুয়ালি শুরু করলাম, কাজ ক্ষমতা শক্তি শুরু করলাম। আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ করতে 3টা ক্লাস লাগবে, আরো 3টা ক্লাস পুরোপুরি লাগবে এই চ্যাপ্টারটা ভালো মতো ক্লোজ করতে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকলো। নেক্সট আজকে অ্যাকচুয়ালি ওইভাবে ম্যাথ হলো না, মানে চ্যাপ্টারের লাস্টের দিকে তেমন ম্যাথ ছিল না, এটারও শুরু যেহেতু ম্যাথ ছিল না। নেক্সট ক্লাসগুলোতে ম্যাথ থাকবে অনেক। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখলাম। আর হ্যাঁ, ক্লাসে আশা করি কোনো সমস্যা নাই, জাস্ট ইকোটা আপাতত হচ্ছে, আমার মনে হচ্ছে হালকা একটা ইকো আছে, কারণ এই রুমটা নতুন তো, রুমে ফার্নিচার নাই, ফাঁকা, একদম ফাঁকা, খুব কিছু নাই। আমি আশা করছি যে দেখি এখন ইকো কমানোর জন্য কি করা যাইতে পারে, করে ফেলবো, সমস্যা নেই, যেহেতু বাকি সব সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে।